সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া আয়োজিত নুবিস আই হেলথ দেখার জন্য। আপনারা জানেন যে আমরা আমাদের এই আয়োজনে সাধারণত কথা বলি বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা এবং করোনার এই সংকটকালে অনেকেই হয়তো ডাক্তারের কাছে যেতে পারছেন না, চেম্বারে যেতে পারছেন না, হাসপাতালে যেতে পারছেন না। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা তাদের কাছে আমাদের চিকিৎসা পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরও মতামত নিয়ে সেটাকে কিভাবে সমাধান দেওয়া যায় সেই জায়গাটায় আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসী। আমার সঙ্গে আজকে যুক্ত হচ্ছেন বাংলাদেশের দুজন স্বনামধন্য চিকিৎসক, অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী, সেক্রেটারি জেনারেল অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, এবং আমার সঙ্গে আরো যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার গুলশানারা ম্যাডাম, ওজিএসবির বগুড়া শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাদের দুজনেরই হিউজ এক্সপেরিয়েন্স আছে বন্ধ্যাত্বের বিষয় নিয়ে। দীর্ঘদিন কাজ করার ক্ষেত্রে তারা প্রচুর রোগী দেখেন, তাদেরকে পরামর্শ দেন এবং সমাধানের জায়গাটি আসলে ঠিক করে দেওয়ার চেষ্টা করেন। প্রফেসর সালেহা বেগম চৌধুরী ম্যাডাম যেহেতু আছেন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির সেক্রেটারি জেনারেল হিসেবে, সেই হিসেবে করোনার এই সংকটকালে কিভাবে কাজ করছে ওজিএসবি বন্ধ্যাত্বের জায়গাটিতে সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করব। এবং অধ্যাপক ডাক্তার গুলশানারা বগুড়া শাখা ওজিএসবির প্রেসিডেন্ট, তার কাছ থেকেও আসলে আমরা জানার চেষ্টা করব ঢাকার বাইরে যারা আছেন তাদের আসলে এখনকার ম্যানেজমেন্টটা কি বা প্রোটোকলটাই বা কি হওয়া উচিত, বা আমেরিকান বা ইউরোপিয়ান সোসাইটির ইনফার্টিলিটি সোসাইটি যে প্রোটোকল দিয়েছে সেটি বা বাংলাদেশ কতটুকু মানতে পারবে বা মানার সম্ভাবনা আছে। এবং দর্শক, আপনারা জানেন যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে যেতে পারবেন আপনি এবং যে সেখানে প্রশ্ন রাখতে পারেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন আমাদের মূল আয়োজনে চলে যাচ্ছি। অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী এবং অধ্যাপক গুলশানারা ম্যাডাম, আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টুডিওতে। প্রথমেই আমি প্রফেসর সালেহা বেগম ধন্যবাদ। চৌধুরী ম্যাডামকে দিয়ে শুরু করতে চাই। প্রফেসর সালেহা বেগম চৌধুরী ম্যাডাম, বন্ধ্যাত্বের যে একটা ডেফিনেশন আছে, কি আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। কেউ বলে যে 1 বছর চেষ্টা করলে প্রেগন্যান্সি না হলে, কেউ বলছেন 6 মাস। আসলে মূলত খুব সহজ ভাষায় যদি আমাদের সাধারণ রোগীদের আমরা বোঝাতে চাই, তাহলে আসলে বন্ধ্যাত্ব বলতে আমরা কি বুঝি? প্রফেসর সালেহা বেগম চৌধুরী ম্যাডাম। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমরা আসলে বন্ধ্যাত্বের ডেফিনিশন আছে কয়েক রকম, তুমি নিজেই বলেছো। তা আমরা সহজভাবে যদি বলি সেটা হবে, যদি কোনো কাপেল মানে হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী যদি 1 বছর কোনো রকম কন্ট্রাসেপটিভ ব্যবহার না করে যদি চেষ্টা করে, রেগুলার চেষ্টা করে, তারপরেও যদি বাচ্চা না হয়, তাহলে আমরা বন্ধ্যাত্ব বলি। বন্ধ্যাত্বটা আসলে এটা রোগ না বা ডিজিজ না, ডিসঅর্ডারও না, এটা হলো একটা আমরা রিপ্রোডাক্টিভ লাইফের মানে আমরা যে আমাদের বয়স অনুযায়ী আমরা মেয়েদের লাইফটাকে সার্কেলটাকে আমরা ভাগ করে নিই। তো আমরা যেটা মনে করি সেটা হলো যে প্রথমে যেমন আমরা এমনি যদি আমরা সাধারণ ভাষায় বলি, প্রথমে চিলড্রেন থাকে, তারপরে হলো তোমার অ্যাডোলেসেন্ট থাকে, তারপর একটা রিপ্রোডাক্টিভ লাইফে যায় মেয়েরা। তো যেই সময় আমরা মনে করি যে সেটা সেই রিপ্রোডাক্টিভ লাইফে সাধারণত আমরা এটাকে আমরা যদি ধরে নিই যে বয়সের অনুপাতে ধরে নিই, সেটা আমরা যেমন মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে থেকেই আমরা প্রায় আমরা 45 বছর পর্যন্ত রিপ্রোডাক্টিভ লাইফ বলি। তো যাই হোক, সেটা একটা ডেফিনিশন হয়েছে যে আমরা 1 বছর চেষ্টা করার পরেও, রেগুলার চেষ্টা করার পরেও না হলে তাকে বন্ধ্যাত্ব বলি। তবে এই বন্ধ্যাত্বের ডেফিনিশন সবার জন্য এক না। সেটা হলো যদি কারো এমন কোনো রোগ থাকে যেটাতে বন্ধ্যাত্ব, যেই রোগটা বন্ধ্যাত্ব করতে পারে, বন্ধ্যাত্বের জন্য বা বাচ্চা না হওয়ার একটা কারণ হতে পারে। সেটা যেমন আমরা একটা এন্ডোমেট্রিওসিস বলি, একটা মানে আমরা বলি যে পিআইডি। এন্ডোমেট্রিওসিস মানে আমি সাধারণ ভাষায় যদি বলি, এটা হলো মাসিকের যে রক্তটা, সেটা মাসে মাসে যেটা আমাদের যেটা মাসিকের রাস্তা দিয়ে আসার কথা সেটা তো আসবেই, তবে কিছু রক্ত ভিতরে গিয়ে, আমরা বলি যে পেটের ভিতর ঠিক বলা যাবে না, এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে, আমাদের সায়েন্টিফিক টার্মই বলতে হবে, ওখানে ইউটেরাসের আশেপাশে যদি ওখানে জমে গিয়ে ওখানে একটা বাচ্চা হওয়ার জন্য আমাদের ডিম্বাশয়, টিউব, ইউটেরাস, এই তিনটা খুব ইম্পর্টেন্ট অর্গান। আমরা বলি যে এটার একটা নর্মাল
অ্যানাটমি আছে, সেটা কোনোভাবে যদি নষ্ট হয় তাতেও সেটা হতে পারে। তাহলে এই ধরনের রোগ জি। থাকলে, অথবা কারো যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তারপরে বাচ্চা হচ্ছে না, সেসব ক্ষেত্রে তাদেরকে অবশ্যই 6 মাস পরেই তাদেরকে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। অথবা কারো বয়স যদি 35-এর উপরে হয়, 35 বছরও যদি এই পর্যন্ত যদি বাচ্চা না হয়, যেহেতু তারপরে তার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে কমে যেতে থাকে, 30 বছরের পরে থেকে ডিক্লাইন হয় বা কমে যেতে থাকে, সেই জন্য 35 বছর বয়স হলে তখন আমরা তাকে আসলে 6 মাসই দেবো। 6 মাস যদি তারা তাদের বাচ্চা না আসে রেগুলার চেষ্টা করে, তবে তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে যে তারা কেন, কারণ কি এবং সেটার প্রতিকার কি। জি, ধন্যবাদ ম্যাডাম। আমি একটু প্রফেসর গুলশানারা ম্যাডামের কাছে আসতে চাই যে ম্যাডাম এখন আসলে কি পরিবর্তন হবে কিনা, পট পরিবর্তন, কারণ কোভিড-19 এটার কারণে একটা সময় ইনফার্টিলিটি রোগীদের কিছুটা সময়ের জন্য বলা হয়েছিল যে আপনাদের ট্রিটমেন্ট একটু যেন ডিলে করা হয়, বাচ্চা নিতে কিছু সময়ের জন্য বলা ছিল, মানা ছিল। সেই জায়গাটায় দাঁড়িয়ে কোভিড-19 কি নতুন কোনো মাত্রা যোগ করবে কিনা, করোনা রোগী বাড়তে পারে কিনা, কিংবা যেটি আসলে আপনি বলছিলেন আজকে যে সোশিও কালচারাল কোনো ইম্প্যাক্ট এখানে আসলে আসতে পারে কিনা এই মুহূর্তে ম্যাডাম? শারমিন, তোমাকে অনেক ধন্যবাদ। এখন একটু অনেক বড় একটা প্রশ্ন, কারণ আমরা জানি যে ইনফার্টিলিটি আসলে একটা গ্লোবাল হেলথ প্রবলেম, এবং ইনফার্টিলিটি এটা কোনো কন্ডিশন না, এটা হচ্ছে ডিজিজ, এটা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টেড ডিজিজ। কিন্তু এই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টেড ডিজিজে আমরা সবাই জানি যে এটার ইম্প্যাক্ট কারণের মধ্যে সোশিও কালচারাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক্যাল সবগুলো কন্ডিশনে মানুষের লাইফস্টাইল, অ্যাবিউজমেন্ট সমস্ত কিছুই এই কারণটাকে ইনফ্লুয়েন্স করে। শুধুমাত্র যে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের প্রবলেমে এটা ইনফ্লুয়েন্সড হয়, যে যেটা আমাদের সালেহা ম্যাডাম বললেন যে কনসেপশন হয় না, শুধু তাই না, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপরও নির্ভর করে। তো আমরা দেখছি যে এই গ্লোবাল প্যান্ডেমিকে, কোভিড-19-এ যে সমস্ত কারণ সোশিও কালচারাল এবং সাইকোলজিক্যাল পরিবর্তন হয়েছে, সেগুলো সবগুলোই কিন্তু একজন মানুষকে ইনফার্টাইল করার হচ্ছে সপক্ষে। যেরকম আমাদের দেখা যাবে যে সোশিয়াল ইকোনমিক কন্ডিশনটা, আমাদের জবলেস হয়েছে, অনেক ডিসপ্লেসমেন্ট হয়েছে গ্লোবালি, কিন্তু 100 মিলিয়ন পিপল হচ্ছে নিউ মানে পুয়ার ফরমেশন হবে, এবং আমাদের দেশেও দেখা যাচ্ছে যে অনেক পার্সেন্টেজে কিন্তু নিউ পুয়ার ফরমেশন হয়েছে। এবং গতকালেরই একটা স্ট্যাটিস্টিক্স যেটা, যে 74% মানুষের হচ্ছে আয় কমে গেছে, আগের যে আয় ছিল সেটা কমে গেছে। তাহলে দেখা যাবে যে এটা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস এর মধ্যে পড়বে। তারপরে হচ্ছে মেন্টাল প্রেশার, মেন্টাল স্ট্রেস, এই স্ট্রেস গুলো ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস এর জন্য হয়েছে। তারপরে হচ্ছে এটা ভয়, কে কখন ইনফেক্টেড হয়ে যায় সেগুলোর উপরেও নির্ভর করছে। তারপরে মানুষের স্কুল যেখানে ছিল সেখানে সেখানে যে রিল্যাক্সেশনের জায়গাটা ছিল, সেই রিল্যাক্সেশনের জায়গাটা তাদের মানে সংকুচিত হয়ে এসছে। তারপরে পারিবারিক সহিংসতা বেড়েছে, তার সোশ্যাল সহিংসতা বেড়েছে। পারিবারিক সহিংসতা থাকলে দেখা যায় যে কাপলের মেন্টাল স্ট্রেস পড়ে, তখন কিন্তু তাদের নানান দিক থেকে এই ইনফার্টিলিটির মানে সমস্যাটা বেড়ে যায়। তো কোভিড-19 এই যে সোশিও ইকোনমিক এবং সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো নতুন করে করেছে, এইটাতে যদি, যেহেতু গ্লোবাল প্রবলেম, গ্লোবালি যদি এইগুলোকে ঘুরে দাঁড়ানো না যায়, অথবা যদি এটা ডিলে হয়, তাহলে দেখা যাবে যে এই ইনফার্টিলিটির এই কারণগুলো আরো বেশি হয়ে দেখা দেবে। তারপরে আরেকটা হচ্ছে যে এই যে আমরা হচ্ছে প্যান্ডেমিক টাইমে মানুষের অ্যাক্সেস রেস্ট্রিক্টেড হয়েছে, মানুষ চিকিৎসা নিতে যেতে পারে নাই। একটা এক্সাম্পল হিসাবে আমি বলি, যেরকম টিউবারকুলোসিস ট্রিটমেন্টটা মানুষ নিতে যেতে পারে নাই, কিন্তু টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট কজ কিন্তু ইনফার্টিলিটির। তো যে সক্ষম দম্পতি টিউবারকুলোসিস আছে কিন্তু সে ট্রিটমেন্ট নিতে যেতে পারে নাই, তখন টিউবারকুলোসিসের কারণে যে ইনফার্টিলিটি হচ্ছে, এটা কিন্তু নতুন করে দেখা দিবে। আবার অনেকে প্যান্ডেমিক সময় আনওয়ান্টেড প্রেগন্যান্সি হচ্ছে,
অনেকে কিন্তু বাসায় বসে আনওয়ান্টেড প্রেগন্যান্সিটাকে রিমুভ করতে অথবা এটা না নেওয়ার পক্ষে ওষুধ খাচ্ছে, অথবা তখন কমপ্লিকেশন ডেভেলপ করছে, তখন আবার হাসপাতালে আসছে, ইন্টারভেনশন লাগছে। এই ইন্টারভেনশন করতে যে দেখা যাচ্ছে যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজও এরপরে দেখা যাবে যে বেশি হয়ে যাবে। এজন্য যে সমস্ত কারণগুলো ইনফার্টিলিটি করে, এ সমস্ত অনেক কারণই এসে যাচ্ছে সম্মুখে, যে কোভিড-19 এর পরে ইনফার্টিলিটির প্রবলেমটা বেড়ে যাবে আমাদের। জি, আপনি তাহলে আশঙ্কা করছেন যে এই মুহূর্তে আসলে রোগীর সংখ্যা আগামীতে আরো বাড়তে পারে এবং সমস্যাটা আরেকটা হলেও প্রকট হতে পারে। আমি একটু প্রফেসর সালেহা বেগম চৌধুরী ম্যাডামের কাছে একটু যেতে চাই। ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন ব্রতী মিত্র। তিনি লিখেছেন যে তার বয়স 27 বছর এবং গত 6 মাস ধরে তার মাসিক ইরেগুলার হচ্ছে, অনিয়মিত মাসিক। তিনি জানতে চেয়েছেন যে অনিয়মিত মাসিক কি বন্ধ্যাত্বের কোনো কারণ হতে পারে কিনা, আর সেক্ষেত্রে আসলে সমাধানের কি পথ আছে? হ্যাঁ, আমরা আসলে 30 যদি আমরা ফিমেল কাপেলের যদি বয়স 30 এর নিচে হয় এবং আমরা 30 এর নিচে হলে বলা হয় যে প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে 25% 20 থেকে 25% প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনা থাকে। তো কারো যদি এটা আমরা যদি সেই হিসাবে আমরা বলি যে 6 মাস, আমরা যে 1 বছর ধরি এবং 6 মাসের মধ্যে বাচ্চা না হলেও আসলে 25% করে যদি আমরা ধরি 4 মাসে কিন্তু 100% হয়ে যায়। তো সুতরাং 30 বছরের নিচে একজন ফিমেল কাপলের প্রেগন্যান্সি আসার কথা। তবে যেহেতু আমাদের এই পেশেন্টের ইরেগুলার মেনস্ট্রুয়েশন আছে, তবে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হলো আমরা বলি যে অ্যানোভুলেশন, অর্থাৎ প্রতি মাসে মেয়েদের একটা ডিম্বাণু তৈরি হয়। সেই ডিম্বাণুটা শুধু তৈরি হওয়া না, সেটা রিলিজ হয় এবং সেটাকে আবার পিক আপ, এবং এটা অনেকগুলো মেকানিজম আছে। তবে যেহেতু ইরেগুলার মেনস্ট্রুয়েশনের আমরা প্রথম কারণটা ধরি যে যেটা আমরা সায়েন্টিফিক্যালিও যেটা প্রমাণিত, সেটা হলো 90% ক্ষেত্রে আমরা মনে করি এটা অ্যানোভুলেশনের জন্য হচ্ছে। অর্থাৎ প্রতি মাসে যে তার ওভুলেশন হওয়ার কথা, আমরা মনে করি যে ওভুলেশন মোটামুটি সবাই এই টার্মটা এখন জানে। যদি সে এই ক্ষেত্রে আমরা মনে করব যে যেহেতু তার ইরেগুলার মেনস্ট্রুয়েশনটার একটা আমাদের সাইন ধরে নেব অ্যানোভুলেশনের জন্য, এবং সেই অ্যানোভুলেশনের চিকিৎসা কিন্তু অত্যন্ত সহজ এবং সেটা মেডিকেল ট্রিটমেন্ট, এবং সেই আমরা এই অ্যানোভুলেশনের ট্রিটমেন্ট আমরা এটা টেলিমেডিসিনের মাধ্যমেও দিতে পারি, এবং আমরা ওভুলেশন তাহলে তার জন্য আমাদের কথা থাকবে যে তার চিকিৎসা আছে এবং ওষুধের মাধ্যমে আসলে তার চিকিৎসা এবং এটা খুবই সহজ, এবং অ্যানোভুলেশনের ট্রিটমেন্ট করলে দেখা যায় যে 80% ক্ষেত্রে পেশেন্টের ওভুলেশন হয়ে যায় যদি অন্যান্য কোনো অর্গানিক কজ না। জি, প্রফেসর গুলশানা ম্যাডাম, আপনার কাছে এমডি সাইফ খান প্রশ্ন করেছে যে বন্ধ্যাত্ব কি শুধুই মেয়েদের কারণে হয় নাকি ছেলেদেরও কোনো সমস্যার কারণে বন্ধ্যাত্বের সমস্যাটি হতে পারে? একটু প্রচুর প্রশ্ন আপনাদের জন্য। এটা অনেক অল্প অল্প করে বলবো যে এটা অবশ্যই, কারণ প্রেগন্যান্সি তো হয় একটা ওভামকে মানে ডিমকে ফার্টিলাইজ করে হচ্ছে স্পার্মাটোজোয়া। অতএব এই ডিমের যে শুধু দোষ থাকে তাই নয়, স্পার্মাটোজোয়ার অনেক দোষ থাকে। ইনসিডেন্সলি দেখা যায় যে এটা 40% হচ্ছে পুরুষ দায়ী থাকে, কজ থাকে, এবং 40% ফিমেলের কজ থাকে, বাকি 20% দুইজনেরই থাকতে পারে, অথবা অনেক সময় আনএক্সপ্লেইনড হয়, যে দুইজনেরই কার কোরকম আছে বলা যায় না। আনএক্সপ্লেইনেরও একটা ডেফিনেশন আছে, যে যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, কারণ কিন্তু কাপল কনসিভ করছে না, সেই সময়টাকে আনএক্সপ্লেইনড বলে। সেক্ষেত্রে ম্যাডাম, পুরুষ পার্টনার যে আছে তার জন্য আপনারা খুব সহজে কি কি ইনভেস্টিগেশন সাধারণত অ্যাডভাইস করেন পুরুষ পার্টনারের জন্য? পুরুষ পার্টনারের প্রথমেই যেটা একদম সিম্পল এবং ফার্স্ট যেটা পরীক্ষাটা করা হয় সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিসটা। সিমেন অ্যানালাইসিস করে দেখে তার যে সমস্ত প্যারামিটার WHO কর্তৃক দেয়া আছে সেগুলা দেখা হয়। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্পার্ম কাউন্টটা কত, তারপরে এটার মোটিলিটিটা কত, এগুলোর হচ্ছে মোটিলিটিটা যেরকম থাকা প্রয়োজন সেরকম আছে কিনা, অথবা অ্যাবনর্মালিটি বা স্পার্মাটোজোয়ার যে অ্যাবনর্মালিটি গুলা থাকে, স্পার্মাটোজোয়ার হেড আছে, নেক আছে, টেইল আছে,
হয়তো কোনোটা থাকছে না, কোনোটা ডুপ্লিকেট হচ্ছে, এইগুলো অ্যাবনর্মালিটি আছে কিনা সেইগুলো প্রথমে দেখে নেওয়া যায়। প্রথমে জি এইটা দেখে নিয়ে এইটা রিপোর্টের উপরে নির্ভর করে ফার্দার প্রসিড করা যায়। জি, ধন্যবাদ ম্যাডাম। প্রফেসর সালেহা বেগম চৌধুরী ম্যাডাম, আপনার জন্য একজন প্রশ্ন করেছে যে যদি কারো এন্ডোমেট্রিওসিস থাকে, যেটি আপনি বলছিলেন প্রথমেই, তাহলে কি নর্মালি কখনো তার প্রেগন্যান্সি হবে, নাকি তাকে সবসময় আইভিএফ বা আইইউআই এই পদ্ধতিতে যেতে হবে? হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নের জন্য। এন্ডোমেট্রিওসিস হলে অবশ্যই প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকে। এন্ডোমেট্রিওসিস আমরা যেটা বলি, যেটা আমরা আগেই বলেছি, যে এটা আমাদের যে অ্যানাটমি, যেটা স্ট্রাকচারাল আমাদের অর্গান আছে, সেই অর্গানের মধ্যে একটা অ্যানাটমিক ডিস্টরশন হতে পারে, সেটা একটা কারণ থাকতে পারে। এবং এন্ডোমেট্রিওসিস আসলে ওভারিতে যখন হয় তখন আমরা তাকে এন্ডোমেট্রিওমা বলি। সেই এন্ডোমেট্রিওমা যদি ওভারির কিছু পোর্শন সাধারণত এফেক্ট করে, সুতরাং এখানে ফলিকেল থাকে, অন্য অন্য ওভারিতে একদিকে হলো অন্য ওভারি নর্মালও থাকতে পারে, অথবা দুই দিকে হলো এতে ওভারিতে ফলিকেল থাকে, সুতরাং তার নর্মাল প্রেগনেন্সি হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। তবে আমরা যদি ডায়াগনোসিস করি, এটা তার সাইন সিমটম দেখে, তার কিছু ইনভেস্টিগেশন করে, যদি আমরা চকলেট সিক অথবা এরকম কোনো এন্ডোমেট্রিওসিস স্টেজিং আছে, একটা সিভিয়ারিটি ফর্ম আছে, সেই সব ক্ষেত্রে তাদের অবশ্যই এন্ডোমেট্রিওসিসের সাথে বন্ধ্যাত্বের রিলেশন আছে, ইনফার্টিলিটি রিলেশন আছে, এবং তাদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তবে যেটা উনি প্রশ্ন করেছেন যে এন্ডোমেট্রিওসিস হলেও বাচ্চা হতে পারে, এবং এটা এন্ডোমেট্রিওসিসের কারোর যদি এন্ডোমেট্রিওসিস হয় এবং তাদের যদি তারা বাচ্চার জন্য চেষ্টা করে, তখন তাদেরকে আমরা এনকারেজ করি বাচ্চা নেওয়ার জন্য। কারণ এন্ডোমেট্রিওসিস যে সময় যদি বাচ্চা আসে, তবে এই ডিজিজ কিউর না হলেও এটা কমে যেতে পারে, এবং এটা আমরা রিকারেন্ট ডিজিজ, এটা একবার ভালো হলে আবার আসতে পারে। সুতরাং এতে তার সিমটমও কমে যাবে, তার ডিজিজ প্রসেসটাও কমে যাবে, তার যে অ্যাবনর্মালিটি হয়েছে সেটাও কমে যাওয়ার সম্ভাবনা আছে। বাচ্চা হওয়ার সাথে সাথে সেই অ্যাডভান্টেজ গুলা এই ডিজিজ থেকে বা এই প্রেগনেন্সির এই অ্যাডভান্টেজ গুলা সে পাবে, এই ডিজিজ রিমিশন বলবো, অথবা একটা চেঞ্জ, মানে অ্যাবনর্মাল টু নর্মাল চেঞ্জ। জি, ধন্যবাদ ম্যাডাম। প্রফেসর গুলশান আরা ম্যাডাম, আপনার কাছে ফারজানা বিনতে মজিদ প্রশ্ন করেছেন। ওনার বিয়ে হয়েছে 10 বছর, বয়স 34 বছর। এক্ষেত্রে একবার উনি আইভিএফ করেছেন, তারপরে সেটি ফেইল হয়েছে। এখন ওনার প্রশ্ন হচ্ছে, এখন কি উনি সেকেন্ড টাইম আইভিএফ করবেন কিনা, এখন যে সময়টা পার হচ্ছে গ্লোবালি সেই সময়, নাকি কিছুটা দিন উনি অপেক্ষা করবেন? কারণ বয়স 34 হয়ে গেছে, একবার আইভিএফ ফেল করেছে, এক্ষেত্রে ওনার জন্য সমাধান কি? আসলে এই প্যান্ডেমিক টাইমে আমরা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছি, যে অনেকে ট্রিটমেন্টে ছিলেন, সে ট্রিটমেন্টটা ডিসকন্টিনিউ করতে হয়েছে। আইভিএফ যারা করেছিলেন, ফেইল করলে তাদের হয়তো আইভিএফ আবার করার ডিসিশন হতো। কিন্তু এই প্যান্ডেমিক টাইমে যে সমস্ত সমস্যাগুলা ডেভেলপ করেছে, যে সমস্ত সমস্যাগুলা এসেছে, সেই সমস্ত সমস্যাতে ওভারকাম করে ইনফার্টিলিটির এরকম যে ইন্টারভেনশন যেখানে প্রয়োজন হয়, এই ইন্টারভেনশন আজকেও কিন্তু গতকালের যেটা গাইডলাইন এসেছে, সেখানেও কিন্তু এই ধরনের ইন্টারভেনশনটাকে ডিসকারেজ করা হয়েছে, মানে টু সাম এক্সটেন্ট এটা বন্ধ করে রাখা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে যেরকম হয়তো কেউ ক্যান্সারের চিকিৎসা নিবে, তার হয়তো টিস্যু হচ্ছে প্রিজার্ভ করার চিন্তা, এইরকম প্রিজার্ভ করা যাবে, এরকম এসেছে। এই জন্য আপনি, এটা আসলে সমস্যা, আপনার বয়স 34 হয়ে গেছে, আপনার একবার আইভিএফ ফেল করেছে, আপনি এই প্যান্ডেমিক টাইম না হলে হয়তো সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে আবার ডিসিশন নেওয়া হতো যে আইভিএফ করবেন কি করবেন না। কিন্তু এই সময়ে আর একটু সময় মানে একটু দেরি করা ভালো, যে এটাকে যখন ইন্টারভেনশনে যাওয়া যাবে তখন যদি উনি আইভিএফ চিন্তা করেন, সেই সময় পর্যন্ত একটু অপেক্ষা করা ভালো। যদিও এটা একটা সমস্যা, এই ট্রিটমেন্টটাও সমস্যা, আবার বয়স বেড়ে যায় এটাও একটা সমস্যা। এই দুইটাই তো ব্যালেন্স করতে হবে, কারণ ইন্টারভেনশন করতে যে যদি ক্ষতি হয়, সেটা না করাই ভালো, সেজন্য একটু ডিলে করাই ভালো এর জন্য। জি ম্যাডাম, আপনার কাছে আরো একটা এই ক্ষেত্রে আমি অ্যাড করতে পারি, সেটা যদি সে যেহেতু একবার আইভিএফ করেছে, তার আমার মনে হয় তার কোনো এমব্রায়ো কোনো প্রায় প্রিজার্ভেশনে আছে কিনা,
সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সুতরাং সেরকম কিছু থাকলে সেই ক্ষেত্রে একটা সিটিং এ করাটা অসুবিধা না, কারণ একটা আইভিএফ প্রসিডিউরে আমাদের প্রায় 1 মাসের মতো তাকে ইনজেকশন এবং অন্যান্য প্রসিডিউর ইনভেস্টিগেশন অনেক কিছুতে যেতে হয়। সুতরাং সেরকম তার সম্ভাবনা কম, সে যদি তার এমব্রাই প্রিজার্ভ থাকে বা প্রিজার্ভেশন সে করে থাকে, তার ফার্টিলিটি সেন্টার যদি করে থাকে, সেই ক্ষেত্রে যদি তার এএমএস অথবা তার অনেক কমে যায়, আসলে বয়সের সাথে যেটা যে ফার্টিলিটি যে আস্তে আস্তে রিডিউস হয়, ডিক্লাইন করে, সেটা আমরা আসলে বুঝতে পারি তার এএমএস লেভেলের উপর। সুতরাং সেটাকেও কনসিডারেশনে হয়তো নেওয়া যেতে পারে। জি জি, ধন্যবাদ ম্যাডাম। প্রফেসর গুলশানা ম্যাডাম, আপনার কাছে আরেকজন প্রশ্ন করেছেন যে হাজবেন্ডের যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কি বন্ধ্যাত্ব হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, বা হাজবেন্ডের ডায়াবেটিস থাকা অবস্থায় ওয়াইফ প্রেগনেন্ট হলে যে বাচ্চাটি হবে তার মধ্যে ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? এটা হাজবেন্ডের ডায়াবেটিস থাকলে যে ইনফার্টিলিটির সঙ্গে যে রিলেশনটা সেটা আগে বলি, যে হ্যাঁ, হাজবেন্ডের যদি ডায়াবেটিস থাকে তাহলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এগুলো যদি ডিসফাংশন থাকে সেই সময় এই মেটাবলিক ডিসঅর্ডারটা ইনফার্টিলিটি করতে পারে। কিন্তু এইরকম যদি সেক্সুয়াল ডিসফাংশন, যেরকম ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, সেগুলো যদি না থাকে তাহলে দেখা যায় যে এটা সাধারণত ইনফার্টিলিটি পড়ে না। ডায়াবেটিসটা কন্ট্রোল থাকলে প্রেগন্যান্সি হতে পারে। আর বাচ্চার ডায়াবেটিস হবে কিনা, এটা জেনেটিক্যালি বাচ্চার যদি মা বাবা দুইজনই ডায়াবেটিক হয়, অথবা প্যারেন্টস এর মা অথবা বাবা কেউ যদি ডায়াবেটিক থাকেন, তাহলে সেই বাচ্চা জন্মের পরে ইন ফিউচার ডায়াবেটিক ডেভেলপ করার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 6 to 10% মতো। সেজন্যই আমরা যেখানে মানে হিস্ট্রি থাকে দেখা যায় যে ইভেন এমনও আছে যে একজনের থাকলো, জন্মের পরে দেখা গেল যে এই বাচ্চার ওজন বেশি হচ্ছে, এই বাচ্চার মেটাবলিক ডিসঅর্ডার করে, এবং এই বাচ্চা ইন ফিউচার ডায়াবেটিস হতে পারে। অতএব হাজবেন্ডের ডায়াবেটিস থাকলে বাচ্চার হতে পারে, শুধু হাজবেন্ডের না, মায়ের থাকলেও হতে পারে, দুজনের থাকলে আরো পার্সেন্টেজটা বেশি হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। প্রফেসর সালেহা ম্যাডাম, আপনার কাছে মিতুর রহমান প্রশ্ন করেছে, তার বয়স 28 বছর, তার পিসিও সমস্যা আছে, লেট্রল খেয়েছেন, ইনজেকশন গোনাডোট্রপিন নিয়েছেন 6 মাস ধরে, মেটফর্মিন নিয়েছেন, ওরাডেক্সন ট্যাবলেটও খেয়েছেন, তারপরেও তার প্রেগন্যান্সি হচ্ছে না। এই মুহূর্তে ওনার করণীয় কি আছে, কারণ উনি তো মেডিকেল ট্রিটমেন্ট সবগুলো নিয়ে ফেলেছেন? হ্যাঁ, যদি এমন হয়, আমরা সবসময় যদি গোনাডোট্রপিন দিয়ে চিকিৎসা করি, অর্থাৎ পিসিওর চিকিৎসার, পিসিও যদি তার ইনফার্টিলিটির কারণ হয়ে থাকে এবং পিসিওর জন্য আমরা যে চিকিৎসা করি গোনাডোট্রপিন দিয়ে, সেই সময় সবসময় আমরা মনিটরিং করি যে তার ওভুলেশন হচ্ছে কিনা। তাহলে সেটা একটা প্রশ্ন আছে যে তার আসলে অ্যাকচুয়ালি গোনাডোট্রপিন, সে ম্যাটফর্মিন নিয়েছে, সে ক্লোমিফেন অথবা অন্যান্য ওভুলেশন ইনডিউসিং ড্রাগ নিয়েছে, গোনাডোট্রপিন নিয়েছে, কিন্তু তারপরেও যদি তার ওভুলেশন না হয়ে থাকে, তাহলে অথবা আমরা জানি যে ক্লোমিফেন রেজিস্ট্যান্ট একটা পিসিও আছে, সেটাও হতে পারে। তবে সেটা তার অন্যান্য ইনভেস্টিগেশন দেখে আমরা জানতে পারবো। যদি সত্যি সত্যি তার ওভুলেশন না হয় অথবা ফলিকুলার ডেভেলপমেন্ট এবং ম্যাচুরেশন এরকম কিছু না হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার, আমরা জানি যে একটা আমাদের ওভারিয়ান ড্রিলিং যেটা বলি, আমরা পিসিওতে একটা চিকিৎসা করি এবং ল্যাপ্রোস্কোপি গাইডেড এটা করি। আর যাতে আমরা ওভারিয়ান ড্রিলিং করলে এই পিসিওটা অনেক সময় দেখা যায় যে গোনাডোট্রপিন দিয়ে আমরা যদি চিকিৎসা করে ওভুলেশন না হয়, সেই ক্ষেত্রে আমরা একটা সার্জিক্যাল প্রসিডিউরে যাই। এটা একটা মিনিমাল সার্জারি, ল্যাপ্রোস্কোপি দিয়ে করি, এবং এতে পেশেন্টের ফার্টিলিটি বা তার ওভুলেশন হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। যেটা আমরা গোনাডোট্রপিন দিয়ে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যেটা যদি আমরা ফেলিউর হই, সেই ক্ষেত্রে আমাদের এটা একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। আর পিসিও ছাড়া এবং পিসিওর সাথে যদি অন্যান্য কারণ থাকে, ল্যাপ্রোস্কোপি করলে সেই কারণগুলোও আসলে ডায়াগনোসিস হয়, ডিটেকশন হয়। এবং আমি আগে এন্ডোমেট্রিওসিসের কথা বলেছি, পিসিও ছাড়াও তার হয়তো সেরকম প্রবলেমও থাকতে পারে, তার হয়তো পিআইডির মতো কোনো ডিজিজ থাকতে পারে, যাতে অ্যানাটমিক্যাল ডিসঅ্যারেঞ্জমেন্ট হয়, ডিসরাপশন হয়, সেটাও একই সাথে কারেকশন করা যায়। তবে আসল মূল প্রশ্ন যেটা, সেটা হলো পিসিও যদি আমরা যদি পিসিওতে যদি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ এবং ইভেন গোনাডোট্রপিন পর্যন্ত ব্যবহার করে যদি ওভুলেশন না হয়, সেই ক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট যেটা বলেছি একটা সার্জারি আমরা
মিনিমাল একটা সার্জারি ল্যাপ্রোস্কোপি দিয়ে আমরা করতে পারি এবং সেটাই তার চিকিৎসা। জি, এরপরেও ধন্যবাদ যদি ম্যাডাম। আমরা সেটাতেও যদি না হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে হয়তো আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজিতে আমরা জি, যাব। এক্ষেত্রে আরেকজন একটি প্রশ্ন যোগ করেছে আপনার কাছে যে তার পিসিও আছে এবং প্রচন্ড লোম, মুখে সারা শরীরে অবাঞ্ছিত লোম। এক্ষেত্রে লোমের চিকিৎসার জন্য কি কিছু দিতে পারেন কিনা তাকে? হ্যাঁ, পিসিওর সাথে যদি লোম থাকে তাহলে আমাদের আছে, চিকিৎসা আছে। সেখানে আমাদের আমরা যে হার্সুটিজম যেটা বলি সেটা একটা মেল হরমোনের জন্য হয়ে বেড়ে যায়, সেটার জন্য হতে পারে, অথবা টেস্টোস্টেরন বেশি না হয়েও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ইভেন নর্মাল থেকেও হার্সুটিজম হয়। তো সেই হার্সুটিজমের চিকিৎসা আছে। আমরা সেটা আমরা একটা যদি সে আমরা তাদেরকে অবশ্যই সেটাতে খুব সিম্পল ট্রিটমেন্ট আছে, ওসিপি দিয়ে আমরা একটা ট্রিটমেন্ট করতে পারি। সেটাতে একটা মেটাবলিক চেঞ্জ যেটা হয় আমরা সেইটাকে প্রিভেন্ট করতে পারি। আমরা টেস্টোস্টেরন মানে আমরা যেটা বলি টেস্টোস্টেরন বাইন্ডিং গ্লোবুলিন, এটার একটা সমাধান হতে পারে। আর আমরা যেটা মনে করি এর পরেও আমাদের ওসিবি ছাড়াও আমাদের কিছু আছে মেডিসিন আছে, সেই মেডিসিন দিয়ে তাকে চিকিৎসা করা যায়। তবে সেই সব ক্ষেত্রে আমি আবার আসবো ম্যাডাম আপনার কাছে। মেডিসিন আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা যাবে, তবে সেই সময় তাকে আমরা প্রেগন্যান্সি না নিতে বারণ করব। জি, ধন্যবাদ ম্যাডাম। এছাড়াও আরো অন্যান্য সার্জারি আছে, প্লাস আমরা যেগুলো বলি লেজার বা অন্যান্য এসব করেও কিন্তু চিকিৎসা একটা দেওয়া যায়। প্রফেসর গুলশানা ম্যাডাম, আপনার কাছে অনেকে প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন আমি একবারে অল্প অল্প করে নিয়ে নিব। একজন প্রশ্ন করেছে যে মার্ভেলেন বা এলিসা, এই পিলগুলো তো আসলে খুবই কার্যকরী পিল, লো মাত্রার পিল, অনেকে যারা কন্ট্রাসেপশন চান তাদের জন্য ভালো, পিসিও প্লাস কন্ট্রাসেপশনের জন্য খুব ভালো, কিন্তু ওনারা আশঙ্কা প্রকাশ করেছেন যে এগুলো খেয়ে কি কখনো এমন হতে পারে যে বাচ্চা নিতে দেরি হতে পারে বা ব্যাক করতে দেরি হতে পারে কিনা? না, পিসিওতে অ্যানোভুলেশনই একটা বড় প্রবলেম থাকে, কিন্তু এখানে যখন হরমোন দিয়ে একটু ওরাল পিল দিয়ে যখন ট্রিটমেন্ট দেয়া হয়, এই 4th জেনারেশন ওরাল পিলগুলো এতই অল্প ডোজের থাকে এবং এটাকে চেঞ্জ করে শরীরের সাথে সহনীয় করা হয়েছে। অতএব এই পিল ফার্টিলিটি রিটার্ন করা এটাকে ইন্টারফেয়ার করে না। এটা যদি ফার্টিলিটি তার দেরি হয় তাহলে তো পিসিওতে এমনি তো ফার্টিলিটি মানে এটা তো ইন্টারফেয়ার করে থাকে, সেই কারণে হতে পারে। কিন্তু এই 4th জেনারেশন লো ডোজ পিল যেটা, এটা আসলে ফার্টিলিটি রিটার্নে সমস্যা করে। দেখা যায় যে তাহলে সাথে খুব সাবধানে ওনারা এলিসা বা মার্ভেলন এগুলো নিতেই পারেন, এগুলো আসলে ফার্টিলিটিতে কোনো প্রবলেম করবে না। আপনার কাছে বাহরাইন থেকে একজন যুক্ত হয়েছে কথা বলার জন্য, উনি বলতে চেয়েছেন যে ওনারা তো বিদেশে থাকেন, মাঝে মাঝে বাংলাদেশে আসেন, যে সময়টাতে আসেন ওই সময়টাতে ওনারা প্রেগন্যান্সি চেষ্টা করতে চান, কিন্তু ওনার ওয়াইফের মিনিস্ট্রেশনটা ইরেগুলার, কখনো 3 মাস পর পর হয়, কখনো 2 মাস পর পর হয়। এখন ওনার জন্য খুব শর্টে যদি কোনো প্ল্যান দেওয়া যায় যে এরপর নেক্সট বার উনি যখন আসবেন, আসার আগে আসলে এই প্রস্তুতিগুলো নিয়ে আসলে যে সময়টা লাগার বিষয়টি যেন কিছুটা কম লাগে, সেক্ষেত্রে কি পরিকল্পনা দেওয়া যেতে পারে? হ্যাঁ, এটা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করতে হবে, মিনিমাম 3 মাস আগে থেকে, যে আসলে তার ইনভেস্টিগেশন গুলো করা, ওনার ওয়াইফের ইনভেস্টিগেশন গুলো করে আসলে অর্গানিক কোনো প্রবলেম আছে কিনা, হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, যদি সেগুলো থেকে থাকে তাহলে সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া, লাইফস্টাইল চেঞ্জের প্রয়োজন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা সেগুলোকে কন্ট্রোল করা। তারপরে মেনস্ট্রুয়েশনের ব্যাপারে মেনস্ট্রুয়েশনটা রেগুলার করা যায়। এই যে এরকম যদি 3 মাস পিল দেওয়া হয় যে একটা পাতা খেলো আবার ছেড়ে দিল, আবার মাসিক হলো আবার খেলো, ইউজুয়াল নিয়মে এরকম যদি করা যায় তাহলে দেখা যায় যে মাসিকটা রেগুলার হয়। তাই সেই প্ল্যান করে যদি তখন উনি আসেন যে মাসিকটা রেগুলার হচ্ছে, সেই সময় এসে উনি অপরচুনিটি নিলে তাহলে মানে কনসেপশনের চান্সটা বেড়ে যাবে। জি, ধন্যবাদ ম্যাডাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোভিস্তা আই হেলথ। আমাদের সঙ্গে আছেন আজকে বাংলাদেশের দুজন স্বনামধন্য চিকিৎসক, অধ্যাপক ডাক্তার সালেহা বেগম চৌধুরী, সেক্রেটারি জেনারেল ওজিএসপি, এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক গুলশান আরা, প্রেসিডেন্ট বগুড়া ব্রাঞ্চ ওজিএসপি। আমরা আজকে কথা বলছি বন্ধ্যাত্বের সমস্যা নিয়ে। আপনার প্রশ্নগুলো আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানাতে পারেন। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার শারমিন আব্বাসী। অধ্যাপক সালেহা বেগম চৌধুরী ম্যাডাম, আরেকটি প্রশ্ন যেটি আপনার জন্য এসেছে সেটি হচ্ছে যে পিআইডি, অনেকে
অনেকেরই দেখা যায় যে ছোটবেলা থেকে সাদা স্রাব যায়, অনেক সময় সেটাকে পাত্তা দেওয়া হয় না, আস্তে আস্তে বাড়তে থাকে। তো পিআইডি যদি হয়, এটি কি আসলে মুখের চিকিৎসাতেই ভালো হবে, নাকি এর জন্য কোনো অপারেশন দরকার আছে, বা ন্যাচারাল প্রসেসে কি তাদের প্রেগন্যান্সি হবে কিনা একজন জানতে চেয়েছেন। হ্যাঁ, পিআইডি আসলে পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ, যেটা ইনফেকশনের জন্য হয়ে থাকে। এটা আমরা সাধারণত আহ, বলে থাকি যে এটা মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হিসেবেও হতে পারে, মানে এরকম অর্গানিজম দিয়ে হতে পারে, অথবা এমনি সিম্পল যে ব্যাকটেরিয়া আছে সেগুলো দিয়ে হতে পারে। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা, সেটা হতে পারে। তো এটা হলো আসলে ডিজিজের কারণ আমাদের। তো সেই কারণ ছোটবেলা থেকে আসলে সাধারণত পিআইডি সাধারণত হয় না, খুব ছোটবেলায় হয় না। তো যদি পিআইডি হয়ে থাকে, তাহলে পিআইডির জন্য আসলে যখনই পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ ডায়াগনোসিস করার পরে যদি খুব আর্লি ট্রিটমেন্ট করা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা চিকিৎসাতে তার মোটামুটি কিওর হয়ে যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে বডির ন্যাচারাল ইমিউনিটি এটাকে আসলে রিজলিউশন করে দেয়। সুতরাং পিআইডি হলেই যে সবসময় বাচ্চা হবে না এটা না, অথবা পিআইডি থাকলেই যে এটা কিওর হয় না তা না। অর্থাৎ আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্টটা হবে, ন্যাচারাল প্রসেসও হতে পারে। এছাড়াও যদি অনেকদিন ধরে হয়ে থাকে, কোনো ট্রিটমেন্ট না পেয়ে থাকে, আনডিটেক্টেড থাকে, আনট্রিটেড থাকে, সেই ক্ষেত্রে তাদের অর্গানিক চেঞ্জ হবে। মানে আমরা যেটা বলি যে অ্যানাটমিক্যালি চেঞ্জ, অ্যানাটমিতে চেঞ্জ হয়ে যেতে পারে সেটাতে, এবং টিউব ব্লক হয়ে যেতে পারে। তো টিউব ব্লক হয়ে গেলে সেখানে বন্ধ্যাত্ব হওয়ার অবশ্যই এটা একটা বড় কারণ। এবং সেই ক্ষেত্রে যদি সাধারণত দুদিকেই টিউব ব্লক হয়, সেই সব ক্ষেত্রে তো অবশ্যই তাদেরকে আমরা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি অথবা আইভিএফ এবং এমব্রায়ো ট্রান্সফার এসবের কথা বলে থাকি। তবে আরো যেগুলো আমরা মাইনর কিছু প্রবলেম হতে পারে, যেগুলো আমরা আগেই বলেছি, পিআইডিতেও কিন্তু অ্যানাটমির ডিসরাপশন হতে পারে, এবং সেটা ল্যাপ্রোস্কোপিক্যালি সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, এবং সেই অ্যাডহেশন যেটা বলি সেটাকে আমরা ছাড়াই দিতে পারি। ইভেন কোনো গ্রস চেঞ্জ থাকলে সেটাও করতে পারি, সেটা ল্যাপ্রোস্কোপিক্যালি গাইডেড আমরা করতে পারি। তবে যদি এটা সিভিয়ার ফর্মে হয়, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে বাইলেটারাল পেলভিক মাসও হতে পারে, সেরকম একটা গ্রস অ্যানাটমিক্যাল চেঞ্জ, সেসব ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ইভেন আরো সার্জারিটাকে আরো এক্সটেন্ড করা লাগতে পারে, এবং অ্যানাটমিকটাকে রেস্টোরেশন করা লাগতে পারে। তো সুতরাং সার্জারির একটা ভালো রোল আছে, তবে মেডিসিনের এই ক্ষেত্রে অনেক কার্যকরী যদি প্রথম দিকে হয়, এবং বডি ইমিউনিটিও একটা এটা রিজলিউশনের জন্য একটা বড় সোর্স বা বড় একটা শক্তি। ধন্যবাদ ম্যাডাম। প্রফেসর গুলশান ম্যাডাম, আপনার কাছে একজন জানতে চেয়েছেন যে তার সিমেন অ্যানালাইসিসের রিপোর্টে বলা আছে অলিগোস্পার্মিয়া আছে এবং মটিলিটি কম। এই ক্ষেত্রে ওনার ডায়াবেটিস আছেন এবং এই মুহূর্তে বয়স 36 বছর এবং ওয়াইফের বয়স 34 বছর। ওনাদের আসলে নেক্সট স্টেপটা কি হওয়া উচিত এই মুহূর্তে? অলিগোস্পার্মিয়া আসলে অলিগোস্পার্মিয়ার অনেক কারণ থাকে, তার মধ্যে মানে যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল চেঞ্জ। ওনার তো একটা দেখাই যাচ্ছে যে এটা ডায়াবেটিস আছে, এই লাইফস্টাইল চেঞ্জের মধ্যে ডায়াবেটিস উনি কন্ট্রোল করবেন, উনি এক্সারসাইজ করবেন, তার সঙ্গে আবার অলিগোস্পার্মিয়ার আরো যেটা কারণ, কারণ এটা তো স্পার্মাটোজেনেসিস যেটা, এটা তো মানে বিভিন্ন কারণে হয়ে থাকে। যেরকম এটা স্পার্মাটোজেনেসিসে প্রবলেম থাকতে পারে, রিজার্ভারে প্রবলেম থাকে, ডেলিভারি সিস্টেমে প্রবলেম থাকতে পারে, এবং ডেলিভারি সিস্টেমের পাথওয়েতে যদি কোনো প্রবলেম থাকে সেটাতেও হতে পারে। এ সমস্ত গুলাতেই ওনার আসলে হরমোন গুলার কোনো সমস্যা আছে কিনা, যে এটা আসলে সিনথেসিস কম হচ্ছে এরকম দেখা, অথবা ডেলিভারি পাথওয়েতে যেরকম ভাস ডিফারেন্সে অনেক সময় পার্শিয়াল ব্লক থাকে সেগুলো আছে কিনা সেটাও দেখতে হবে, এবং টেস্টিসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেগুলোও অ্যাসেসমেন্ট করতে হবে। মানে এমনি লাইফস্টাইল চেঞ্জ করবে, ডায়াবেটিস কন্ট্রোল করবে, যদি কোনো রকম এমন লাইফস্টাইল চেঞ্জ করতে হয়, অনেকে যেন স্মোকিং থাকতে পারে সেটাকে অ্যাভয়েড করতে হবে, যদি কোনো ড্রাগ অ্যাবিউজমেন্টের থাকে সেগুলোকেও বাদ দিতে হবে। আর তারপরে হচ্ছে ইয়েতে নিউট্রিশাস খাবার এটা খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, তারপরে ওনার ইনভেস্টিগেশন করতে হবে যে এই হরমোনগুলোর স্ট্যাটাস গুলো কেমন, এবং ডেলিভারির পাথওয়েতে কোনো সমস্যা আছে কিনা। এই সমস্যাগুলো ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট নিয়ে ওনার এটা ইমপ্রুভ করবে। এটা অলিগোস্পার্মিয়া ইমপ্রুভ করে, ইমপ্রুভ
করার পরে এটার মোটিলিটি যেটা সেটাও ইমপ্রুভ করে, তারপরে ওনার কনসেপশন হওয়া সম্ভব উনি ট্রিটমেন্ট নিলে। এক্ষেত্রে আইইউআই একটা প্রসিডিউরের কথা আইইউ এর আপনারা একটা, হ্যাঁ আইইউ এর একটা এখানে আমরা অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে অলিগোস্পার্মি অথবা মোটিলিটি কম থাকলে আরেকটা ট্রিটমেন্ট হলো আমাদের সেটা হলো আইইউআই, ইন্ট্রাইউটেরিনাল ইনসামিনেশন। এই ইন্ট্রাইউটেরিনাল ইনসামিনেশনের মাধ্যমে অর্থাৎ সিমেন্টকে প্রসেসিং করে স্পার্ম ডেন্সিটি অ্যাজ ওয়েল এস মোটিলিটিটাকে ইমপ্রুভ করা যায়, এবং সেই হিসেবে সেটাও একটা চিকিৎসা পদ্ধতি। সুতরাং এমনিতে ডায়াবেটিস কন্ট্রোল করে, লাইফস্টাইল চেঞ্জ করে, হেলদি ডায়েট এবং অন্যান্য মেজার নিয়ে, আমরা অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো নিয়ে তারপরেও যদি ইমপ্রুভমেন্ট না হয়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই ইন্ট্রাইউটেরিনাল ইনসামিনেশনে যেতে হবে, এবং সেটার সাকসেস রেটও ভালো। জি, এক্ষেত্রে আরেকজন প্রশ্ন করেছেন সালেহা বেগম চৌধুরী ম্যাডাম, যে অ্যাজোস্পার্মিয়া বা অ্যাসপার্মিয়া এরকম তো কিছু রিপোর্ট অনেক সময় সিমেনে আমরা দেখে থাকি, তাদের জন্য কি ন্যাচারাল প্রসেসে কোনো ট্রিটমেন্ট আছে, নাকি সরাসরি আইভিএফ বা ইক্সি এই ধরনের ম্যানেজমেন্টে যেতে হবে? আসলে অ্যাজোস্পার্মিয়া আমরা যেটা বলি সেটা আসলে একবার যদি সিমেন, এটা অবশ্য সবারই জানা দরকার, বিশেষ করে আমাদের যারা দর্শকের জন্য আজকের এই অনুষ্ঠান, সেটা হলো একবার সিমেন অ্যানালাইসিসের পরে যদি অ্যাজোস্পার্মিয়া আসে, তবে একবার পরীক্ষা করে আমরা তখনও কাউকে ডিক্লেয়ার করতে পারি না যে সে অ্যাজোস্পার্মিয়া অথবা তার কোনো স্পার্মাটোজোয়া বা স্পার্ম নাই, এটা বলতে পারি না। আমাদেরকে অবশ্যই 4 weeks ইন্টারভেলে তাকে আরেকবার টেস্ট করতে হবে। আমরা যদি দুইবার আমরা যদি দেখি একই রিপোর্ট আসে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার অ্যাজোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়ার আসলে একটা হতে পারে এটা হলো তার জেনেসিস হচ্ছে না, অর্থাৎ স্পার্ম তৈরি হচ্ছে না, আরেকটা হতে পারে তার অবস্ট্রাকশন আছে। তো অবস্ট্রাকশন মানে তার পাথওয়েতে কোনো জায়গায় তার ব্লক আছে, তাহলে সেটা ইনফেকশনের জন্য সাধারণত হয়। আর সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, যদি সেটা দেখা যায় যে অবস্ট্রাকশনের জন্য হচ্ছে, তার একটা চিকিৎসা আছে আমরা জানি। সেই অবস্ট্রাকশন অর্থাৎ তার টেস্টিস থেকে বা ইপিডার্মিসের থেকে আমরা সেই স্পার্ম আমরা কালেক্ট করতে পারি, এবং সেই কালেক্ট করে আসলে যদি সেটা দিয়ে আমরা সাধারণত তাকে, সেই ক্ষেত্রে আমরা আইভিএফ এ যেতে যাই, বিশেষ করে সাকসেসটা অনেক বেশি। আমরা যেহেতু পেশা টেসা এই প্রসেসগুলো করে যদি আমরা স্পার্ম কালেকশন করে তাকে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়াতে আমরা তাকে সাহায্য করতে পারি, এবং আইভিএফ সেখানে চিকিৎসা। আর জেনেসিস যদি না হয়, তাহলে যদি অ্যাজোস্পার্মিয়া যদি তার আসলে টেস্টিসে যদি সেটা তৈরি না হয়, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই কজ আমাদেরকে দেখতে হবে। সেই কজের মধ্যে তার একদম সেন্ট্রাল থেকে হরমোনাল কজ থেকে শুরু করে তার জেনেটিক কজ, তার ক্রোমোজোমাল কোনো অ্যাবনরমালিটি, অনেকগুলো ফ্যাক্টরের জন্য হতে পারে। সেই কারণ আমাদেরকে অবশ্যই বের করতে হবে, এবং সেই কারণ বের করেও তারপরেও আমরা বলবো যে তার এরপরেও যদি দেখা যায় কোনো জেনেসিসই হচ্ছে না, তারপরেও চিকিৎসা আছে, সেটা মডার্ন সায়েন্সে সেটা অ্যালাউ করে। আমরা বলি যে স্পার্ম ডোনেশনের আছে রিকমেন্ডেড একটা ট্রিটমেন্ট, সেটা আমাদের দেশে আমরা হয়তো এখনো রিলিজিয়াস গ্রাউন্ড অথবা অন্যান্য কন্ট্রি স্টেট আমাদের দেশে এখনো অ্যালাউড না, কিন্তু বাইরের দেশে মডার্ন ট্রিটমেন্ট হিসেবে দ্যাট ইজ অলসো রিকমেন্ডেড। আপনার কাছে আবার আসবো। জি, প্রফেসর গুলশানারা ম্যাডাম, আপনার কাছে একজন প্রশ্ন করেছেন যে হিস্টেরোস্কোপি আমরা শুনি, এটি আসলে বন্ধ্যাত্বের চিকিৎসার কোন পর্যায়ে যে হিস্টেরোস্কোপি প্রয়োজন হতে পারে? হিস্টেরোস্কোপি দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ইউটেরাইন ক্যাভিটিটা। ইউটেরাইন ক্যাভিটিতে যদি মানে ইউটেরাইন ক্যাভিটির এটা এন্ডোমেট্রিয়ামের ক্যারেক্টার দেখা যায়, তারপরে এখানে ফ্যালোপিয়ান টিউব এসে ওপেন করেছে, ফ্যালোপিয়ান টিউবের কন্ডিশনটা দেখা যায়, তারপরে ইউটেরাইন ক্যাভিটির কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এখানে কোনো সেপ্টাম আছে কিনা, তারপরে এখানে এই যে চেঞ্জ যেটা হিস্টোস্কোপি করার সময় আমরা ওটা বায়োপসি নিতে পারি, সেখানে যে দেখতে পারি যে বায়োপসিতে সমস্যা আছে কিনা, এডিশনাল যদি টিউবারক্লোসিস থাকে সেটাকে ডায়াগনোসিস করতে পারি। তো এরকম পর্যায়ে হিস্টোস্কোপি যখন দেখা যায়, আবার হিস্টোস্কোপির সঙ্গে হিস্টোস্কোপি ল্যাপ্রোস্কোপি দুইটা পেলভিস্কোপি একসঙ্গেও করা যায়, যে দিক দিয়ে হিস্টোস্কোপি করে আবার হচ্ছে ল্যাপ্রোস্কোপি করে আমরা টিউবাল ফ্যাক্টরটাকে অ্যাসেস করে নিলাম। এরকম যখন দেখা যায় যে তার টিউবাল ফ্যাক্টরটা অ্যাসেসমেন্ট করতে হবে, তারপরে এখানে প্রক্সিমাল টিউবাল যখন
ব্লক থাকে সেই ব্লকটা হিস্ট্রোস্কোপি করেই দেখতে হয়। যদি দেখা যায় যে ইনভেস্টিগেশনে সবকিছু মানে হরমোনাল যদি সমস্যা নাই, অথবা তার ওভুলেশন হচ্ছে মনে হচ্ছে অথবা হচ্ছে না, এই সবগুলো অ্যাসেসমেন্ট একসঙ্গে করা যায়। মানে ইউটেরাইন ক্যাভিটির কন্ডিশনটা, সার্ভিক্সের কন্ডিশনটা, যেরকম ইউটেরাসের সেপ্টাম থাকে তখন এটা করে না, আবার হচ্ছে টিউবের ওপেনিংটা ব্লক থাকে, সেখান দিয়ে আমরা হিস্ট্রোস্কোপি করে এটা ডায়াগনোসিসও করা যায়, আবার এখানে ব্লকটাকে ছাড়াইয়েও দেওয়া যায়, টিউবাল ক্যানুলেশনও করা যায়। আবার অনেক সময় পলিপ থাকে, অ্যাবনর্মাল ব্লিডিং থাকে, তারপরে ফাইব্রয়েড থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও হিস্ট্রোস্কোপি করে মানে ক্যাভিটিটাকে ইভালুয়েশন করতে হয়। জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা একেবারেই শেষ অংশে আছি। করোনার এই সংকটের সময় আসলে তাদের জন্য তো মনস্তাত্ত্বিক জায়গাটা ধরে রাখার জন্য কিছু টিপস দরকার। প্রথমে প্রফেসর গুলশানেরা ম্যাডাম, আপনার কাছ থেকে জানতে চাই যে এই সময় আসলে মানুষ তার ধৈর্য কিভাবে ধরে রাখবে, কারণ ইনফার্টাইল কাপেলরা এমনিতেই ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে থাকে, বাচ্চা হচ্ছে না, সেই জায়গাটায় তো শুধু ওয়েট করতেই বারবার বলা হচ্ছে, সেখানে ধৈর্য ধরে রাখার আসলে উপায়টা কি? প্যান্ডেমিকের সময় কিন্তু দুইটা ফিচার আমরা দেখতে পাচ্ছি। একটা কিন্তু অনেক কনসেপশন হচ্ছে, যারা আগে ইনফার্টিলিটির ট্রিটমেন্ট নিত তারাও এখন দেখা গেছে যে হাজবেন্ড যেহেতু বাড়িতে আছে, নিজেও যেহেতু বাড়িতে আছে এবং একটু কোয়ালিটি টাইম মানে পাস করতে পারছে, তখন দেখা যাচ্ছে যে অনেক হচ্ছে কনসেপশন হচ্ছে। আবার অপরদিকে আরেকটা ফিচার আছে যে এখানে ফিয়ার, অ্যাংজাইটি, টেনশন এবং অ্যাক্সেস করতে পারছে না, এবং আমরা বলছি যে এই ইনফেকশন কি ইফেক্ট করে বাচ্চার উপরে সেটা এখনো এস্টাবলিশড হয়নি, অতএব আপনারা বাচ্চা নিয়েন না। এর দুই দিকে দুইটা ফিচারই হচ্ছে দেখা গেছে। তো এজন্য আমি বলছি যে যাদের মানে নতুন যারা মানে প্রথম প্রেগন্যান্সি নেবেন কিন্তু বয়স কম আছে, তাদের জন্য কথা হচ্ছে যে আপনি অ্যাংজাইটি, টেনশন এটার জন্য করেন না, কারণ আপনার একদম এই এখন তো 4-5 মাস হয়েছে, আর যে 3-4 মাস অপেক্ষা করা কিন্তু বেশি সমস্যা না। কারণ এই যে 1 বছর যেটা যদি কয়টাস প্র্যাকটিস করে, তাহলে কিন্তু দেখা যায় যেটা 70 থেকে 80% কাপল হচ্ছে কনসিভ করে, আর 2 বছরে কিন্তু কিউমুলেটিভ কনসিপশন করার পার্সেন্টেজটি কিন্তু 90%। অতএব আপনি কিন্তু এই যদি কিছুটা দেরি করেন তাহলে যে বড় ধরনের সমস্যা হবে তা না। সমস্যা যেটা যাদের বয়স হয়ে গেছে, এজ হয়ে গেছে, ওনারা যদি মানে ওনারা টেনশনে আছেন, তবে এখন তো সবগুলোই খুলে দিয়েছে, হাসপাতালগুলো খুলে দিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আপনারা হাসপাতালে এসে এটার ট্রিটমেন্ট নিয়ে অন্তত অ্যাসেসমেন্ট করতে পারেন। এবং ছোটখাটো এই যে 74% ক্ষেত্রে শুধু কাউন্সিলিং করলেই কনসেপশন হয়। ধন্যবাদ ম্যাডাম। আমি আবার আরেকদিন আরেক আয়োজনে আপনার সঙ্গে যুক্ত হবো। সালেহা বেগম চৌধুরী ম্যাডাম, একদম শেষ অংশে আমরা আছি, যদি একটু কাপলদের জন্য আপনি কিছু টিপস দিয়ে দিতেন খুব সংক্ষেপে। এই মুহূর্তে আসলে আমরা টিপস যদি আমি করোনা কালকে যদি আমি কনসিডার করে থাকি, সেই ক্ষেত্রে তাদের সাথে অবশ্যই আমরা টেলিমেডিসিনে যে কোনো সময় যারা বন্ধ্যাত্বতে সাফার করছেন এবং যারা আগে থেকে তাদের কনসালটেন্টের সাথে আমার মনে হয় যাদের নিজস্ব যাদের কনসালটেন্ট আগে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তারা তাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। এবং আমরা আসলে আমাদের ফেসবুকে গাইনোকোলজিস্টদের অনেকেরই টেলিফোন নাম্বার দেওয়া আছে। আমরা প্রতিদিনই প্রায় 20 থেকে 25 জন পেশেন্টের সাথে প্রায় কথা বলে থাকি। সেই পেশেন্টদের মধ্যে কিন্তু ইনফার্টিলিটির পেশেন্টও প্রচুর আছে এবং ইনফার্টিলিটির পেশেন্টই বেশি। সুতরাং এই সময় আমরা টেলিমেডিসিনের সাহায্যে তাদের সাথে কাউন্সিলিং করি। আমাদের পেশেন্টরা, কাপেলরা যে কোনো সময় আমাদের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে কাউন্সিলিং করতে পারেন এবং টেলিফোনিক ছাড়াও আজকাল ভিডিও কলে আমরা অ্যাটেন্ড করতেছি। সুতরাং আমার মনে হয় তার এই সময়টাতে তার হাজবেন্ড এবং তার আশেপাশের যারা তারা তাদেরকে সহযোগিতা করবেন, মানসিকভাবে তাদেরকে বুস্ট আপ করবেন এবং পেশেন্টরা ইচ্ছা করলে তাদের ফ্রেন্ডদের সাথে কথা বলে তাদের ফ্যামিলির মধ্যে একটা, আমরা জানি যে এই সময় যেহেতু হাজবেন্ড সাথে আছে সেই হিসাবে তারা একটা ভালো একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ারের মধ্যে আছে। সুতরাং এই ক্ষেত্রে তাদের মানসিকভাবে খুব বেশি স্ট্রেসফুল হওয়ার কথা না, মানে অর্থাৎ স্ট্রেসফুল থাকলেও সেটাকে দূর করা যাবে চিকিৎসক, তার বন্ধু বান্ধব এবং তার পরিজন সবাই মিলে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ প্রফেসর সালেহা বেগম চৌধুরী এবং প্রফেসর গুলশানেরা ম্যাডাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আগামীতে আবারও সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।
নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে এবং রুবিস্তাকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে। ধন্যবাদ। ইন্ডিপেন্ডেন্ট দর্শক, টেলিভিশনকে ধন্যবাদ এবং সাথে আমাদের দর্শকরা যাদের এই অনুষ্ঠান দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। জি। দর্শক, আমরা সবাই এতক্ষণ ভালো ছিলাম থাকুন এই করোনা কালে, সবাই ইন্ডিপেন্ডেন্ট সুস্থ ডিজিটাল থাকুন, মিডিয়া ভালো আয়োজিত আমাদের নভিস্তা আই হেলথ আয়োজনে। আশা করি আপনাদের আজকের আয়োজনটি কাজে লেগেছে। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।